Hello everyone, this is Moloy and you are watching the Digital Study Point Bangla YouTube channel. প্রত্যেক দিনের ন্যায় আরো একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। বেশ কয়েকদিন ধরে ক্লাস দেয়া হচ্ছিল না, তার মূল কারণ হচ্ছে আমাদের এখানে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যার কারণে নেটওয়ার্ক এতটাই বসে গিয়েছিল যে আমি কোনো জায়গায় যোগাযোগ করে উঠতে পারিনি বা ইউটিউবে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। আজ থেকে আবারও নতুন করে রেগুলারলি ভিডিও আসবে। তোমরা যারা বিপিএসসি টিআরই 4.0 এর জন্য প্রস্তুতি নিচ্ছ, যারা টিআরই 4.0 এর জন্য প্রস্তুতি নিচ্ছ ডেডিকেটলি, তাদের জন্য এই ক্লাসটি। তোমরা যারা রেগুলার তারা অবশ্যই জানো, বা যারা নতুন তাদের উদ্দেশ্যে বলে রাখি, আমরা বিপিএসসি 10 ইয়ার্স প্র্যাকটিস সেট আমরা শুরু করেছিলাম। এর আগে বিপিএসসি টিআরই সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আমরা জেনারেল পেপারের কোশ্চেনগুলো করিয়ে দিয়েছিলাম। 10 ইয়ার্সের যে আমরা প্রশ্ন সেট, সেটা অলরেডি আমাদের 6খানা ক্লাস করানো হয়ে গেছে। আজকে আমরা যে ক্লাসটা করব সেই ক্লাসটি 7 নম্বর ক্লাস, অর্থাৎ তোমরা ক্লাস নম্বর 7 এটা পাচ্ছ। আজকে আমরা 2018 সালের বিপিএসসির প্রিলিমিনারি পরীক্ষায় আসা জেনারেল স্টাডিজের টপ মোস্ট 25 কোশ্চেন আমরা রেখেছি আজকের সেটে। এই 25টা কোশ্চেন আমরা দেখে নেব। এই কোশ্চেনগুলো তোমরা আপকামিং যে সমস্ত পরীক্ষা দেবে, বিহার পাবলিক সার্ভিস কমিশন বা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে বা আমাদের স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে, সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা গুরুত্বপূর্ণ। তাই তোমরা অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেকটাই হেল্পফুল হবে। ক্লাসটা শুরু করার আগে বলবো, যারা চ্যানেলে নতুন বা প্রথমবারের জন্য ভিজিট করলে বা চ্যানেলটা রেগুলার ফলো করো অথচ সাবস্ক্রাইব করো না, তাদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান ওপেন করে দিও, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেবো সবার আগে তোমার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যেতে পারে ক্লাসগুলো। দেখো, আজকের ক্লাসের প্রথম প্রশ্নটা তোমরা অনস্ক্রিন খেয়াল করো। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন এখানে বলে রাখি, এখানে আমরা জেনারেল স্টাডিজের সমস্ত পার্টটা আলোচনা করছি, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, যেটা টিচার রিক্রুটমেন্ট এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, সেটাই আমরা তুলে নিয়েছি। বিশেষ করে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এখান থেকে যে কোশ্চেনগুলো পাবে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, জিওগ্রাফি এবং সায়েন্সের পার্টটা তোমরা এই সেটগুলো থেকে পাচ্ছ। দেখো, কোশ্চেন নাম্বার 1, হুইচ অফ দ্য ফলোয়িং সিটি অফ বিহার ডাজ নট শেয়ার এ বর্ডার উইথ নেপাল? নেপালের সাথে বর্ডার শেয়ার করেনি কোন শহরটি? অপশান এ মধুবনী, অপশান সি কিষানগঞ্জ, অপশান সি সীতামঢ়ী অ্যান্ড অপশান ডি পূর্ণিয়া। আমার যদি প্রিভিয়াস ইয়ার ক্লাসগুলো দেখো তাহলে তোমাদের অবশ্যই মনে থাকবে যে মধুবনী, সীতামঢ়ী এবং কিষানগঞ্জ এরা প্রত্যেকটাই কিন্তু নেপালের সঙ্গে বর্ডার শেয়ার করেছে। অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার হয়ে যাবে পূর্ণিয়া বিহারের সাথে কোনো শেয়ার করেনি, অর্থাৎ কোনো বর্ডার নেই পূর্ণিয়ার সাথে। তোমরা একবার খেয়াল করো যে কোন কোন রাজ্যের সাথে, কোন কোন জেলার সাথে, বিহারের কোন কোন জেলার সাথে নেপালের বাউন্ডারি রয়েছে। এখানে আমরা পাবো মধুবনী, কিষানগঞ্জ, সীতামঢ়ী, ওয়েস্ট চম্পারণ এবং ইস্ট চম্পারণ। এই 5টা যে ডিস্ট্রিক্ট বিহারের মধ্যে রয়েছে, এই 5টা ডিস্ট্রিক্ট নেপালের সঙ্গে বর্ডার শেয়ার করেছে, বা নেপালের বর্ডার সীমান্তবর্তী যে রাজ্য, যে জেলা বিহারের, সেই জেলাগুলি হচ্ছে ইস্ট চম্পারণ, ওয়েস্ট চম্পারণ, সীতামঢ়ী, কিষানগঞ্জ এবং মধু। নেক্সট কোশ্চেন নাম্বার 2, দেখো কোশ্চেন নাম্বার 2, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অনলি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট প্রেজেন্ট ইন বিহার স্টেট? বিহারের মধ্যে কোন স্থানটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে রয়েছে ইউনেস্কো দ্বারা স্বীকৃত? অপশান এ মধুবনী বিহার, অপশান বি বুদ্ধিস্ট মনস্ট্রি নালন্দা, অপশান সি অ্যানসিয়েন্ট সাইট বিক্রমশিলা মনস্ট্রি অ্যান্ড অপশান ডি টম্ব অফ শেরশাহ সুরি। এক্ষেত্রে বলে রাখি, নালন্দা যেটা বুদ্ধিস্ট মনস্ট্রি হিসেবে পরিচিত, এই নালন্দা ইউনেস্কো হেরিটেজ সাইটের মধ্যে অবস্থিত, তার সাথে মহাবোধি বিহার। এক্ষেত্রে অপশান ই বি দুটোই কারেক্ট হয়ে যাবে, তাই আমাদের বেছে নিতে হবে অপশান ই। আর অপশান ই এতে একটা নান অফ দ্য অ্যাবভের পাশাপাশি তোমাদের মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবভ এই অপশানটা ইনক্লুড থাকে। অর্থাৎ তোমরা যারা এর আগের ক্লাসগুলো দেখেছো যে টিচার রিক্রুটমেন্টের এক্সামে কিন্তু নান অফ দ্য অ্যাবভ আর মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ দুটো আলাদা অপশান থাকে, কিন্তু এর আগের ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে প্রিলিমিনারি এক্সামে নান অফ দ্য অ্যাবভ আর মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ একটা অপশানের মধ্যেই থাকে। যেহেতু এটা দুটি অ্যান্সার হচ্ছে, সেক্ষেত্রে আমাদের অপশান ই বেছে নিতে হবে,
দেখো সলিউশনটা যদি আমরা খেয়াল করি, সলিউশনটা দেখো, মহাবোধি বিহার অ্যান্ড বুদ্ধিস্ট মনস্ট্রি নালন্দা আর দ্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন বিহার। বিহারের মধ্যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে দুটো স্থান রয়েছে, সেটা হচ্ছে মহাবোধি বিহার এবং নালন্দা। নেক্সট কোশ্চেন নাম্বার 3, বারহা সুপার থার্মাল পাওয়ার স্টেশন। বারহা সুপার পাওয়ার থার্মাল স্টেশন কোথায় অবস্থান করছে, কোন স্টেটে অবস্থান করছে? অপশান এ বিহার, অপশান বি কর্ণাটক, অপশান সি রাজস্থান, অপশান ডি পাঞ্জাব। এক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান এ বিহার। এবং এই মেগা পাওয়ার প্রজেক্টটি এস্টাবলিশড হয়েছিল ফর্মার পিএম অটল বিহারী বাজপেয়ীর দ্বারা। তাহলে অটল বিহারী বাজপেয়ী এই পাওয়ার স্টেশনটা নির্মাণ করেছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 4 দেখো, পেপার কাম টু বি ইউজড। পেপার কাম টু বি ইউজড ইন, কোন সময় পেপারের প্রচলন হয়েছে? পেপার মানে এখানে কাগজের কথা বলা আছে, কাগজের প্রচলন হয়েছিল ভারতে। ইউজড ইন ইন্ডিয়া তোমরা অবশ্যই করো। ভারতের মধ্যে পেপারের প্রচলন কোন সময় হয়েছিল? অপশান এ 12th সেঞ্চুরি, অপশান বি 13th সেঞ্চুরি, অপশান সি 14th সেঞ্চুরি অ্যান্ড অপশান ডি 15th সেঞ্চুরি, নাকি অপশান ই নান অফ দ্য অ্যাবভ। বা এর সাথে তোমরা অবশ্যই মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ তোমরা করে রাখবে। নেক্সট দেখো, এক্ষেত্রে সলিউশনটা হয়ে যাবে পেপার কাম টু বি ইউজড 12th সেঞ্চুরি ইন ইন্ডিয়া। তাহলে ভারতে কাগজের প্রচলন হয়েছিল 12th সেঞ্চুরিতে। ফার্স্ট পেপার মেকিং প্রসেস আমরা প্রত্যেকেই জানি, পেপার তৈরির যে পদ্ধতি সেটা আবিষ্কার হয়েছিল চীনেতে, এবং এটা 8 শতকে চাইনিজ পেপার মেকিং যে পদ্ধতিটা সেটা স্প্রেড হয়ে গিয়েছিল অল ইন্ডিয়ায় বা ইসলামিক ওয়ার্ল্ডে। সেটা কবে? 8th সেঞ্চুরিতে। নেক্সট কোশ্চেন নাম্বার 8, এর সাথে যে বলে রাখি প্রত্যেকটা প্রশ্নের সাথে যে এক্সট্রা ইনফরমেশান আমি সলিউশনে দিয়ে রেখেছি সেগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করো, সেখান থেকেও কিন্তু কোশ্চেন ঘুরিয়ে আসে। কোশ্চেন নাম্বার 5, হোয়াট ওয়াজ দ্য আলটিমেট গোল অফ গান্ধীজি সল্ট সত্যাগ্রহ? সল্ট সত্যাগ্রহ অর্থাৎ লবণ সত্যাগ্রহ। লবণ সত্যাগ্রহ, গান্ধীজির লবণ সত্যাগ্রহের আলটিমেট গোল কী ছিল? অপশান এ রিপিল অফ সল্ট ল, অর্থাৎ লবণ আইনটা ভঙ্গ করা। অপশান বি কার্টলিমেন্ট অফ দ্য পার্লামেন্ট পাওয়ার, গভর্নমেন্ট পাওয়ার, সরকারের ক্ষমতাটাকে আদায় করা বা ছিনিয়ে নেওয়া। অপশান সি ইকোনমিক রিলিফ অফ দ্য কমন পিপল, সাধারণ মানুষদের মধ্যে যে অর্থনৈতিক বৈষম্য চলছে সেই অর্থনৈতিক রিলিফটা এনে দেওয়াই ছিল তার উদ্দেশ্য। অপশান ডি পূর্ণ স্বরাজ ফর ইন্ডিয়া, ভারতের জন্য একটা পূর্ণ স্বরাজ। এক্ষেত্রে বলে রাখি গান্ধীজির যে সল্ট সত্যাগ্রহ তার মুখ্য উদ্দেশ্য ছিল ইকোনমিক রিলিফ অফ কমন পিপল, পাশাপাশি ছিল সল্ট স্বরাজ। এক্ষেত্রে অপশান সি এবং অপশান ডি দুটোই বাঁচতে হবে, তাই আমাদের অপশান ইটাকে আমরা বেছে নিচ্ছি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ হিসাবে। দেখো সল্ট মার্চ নন অ্যাজ ডান্ডি মার্চ, যেটা ডান্ডি মার্চ নামে পরিচিত, যেটা 78 জন ভলেন্টিয়ারকে নিয়ে 1930 সালে 12ই মার্চ আমরা জানি শুরু হয়েছিল। 12 মার্চ 1930 সালে ডান্ডি মার্চ শুরু হয়েছিল 78 জন ভলেন্টিয়ার নিয়ে। কোথা থেকে? সবরমতী আশ্রম থেকে ডান্ডির উদ্দেশ্যে, সবরমতী আশ্রম থেকে ডান্ডির উদ্দেশ্যে। এর যে মুখ্য উদ্দেশ্য ছিল, তার মুখ্য উদ্দেশ্য গোলটা ছিল ইকোনমিক রিলিফ অফ দ্য কোস্টাল পিপল, অর্থাৎ সেখানকার যে উপকূলীয় অঞ্চলের মানুষ তাদের মধ্যে ইকোনমিক রিলিফ আনা, এবং তার পরবর্তী ক্ষেত্রে তিনি পূর্ণ স্বরাজের দাবি জানিয়েছিলেন ডান্ডি মার্চে। অতএব আমাদের দুটোই নিয়ে নিতে হবে। তাহলে এখানে মার্চটা যে হয়েছিল ডান্ডি মার্চ সেটা 12 মার্চ থেকে 6 এপ্রিলের মধ্যে হয়েছিল, অর্থাৎ শুরু হয়েছিল 12 মার্চে এবং ডান্ডিতে পৌঁছে লবণ যে ভঙ্গ করেছিলেন লবণ আইন সেটা 6 এপ্রিল 1930-তে। তোমরা অবশ্যই সালটা মুখস্থ রেখো, কারণ সালটা অনেক সময় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে আমরা দেখেছি সালটা হুবহু কোশ্চেনে দিয়েছে যে ডান্ডি মার্চ কবে শুরু হয়েছিল বা কোন দিনে ডান্ডিতে পৌঁছেছিলেন, কতজন ভলেন্টিয়ার নিয়ে গিয়েছিলেন, ডান্ডি মার্চ সম্বন্ধে সম্পূর্ণ তথ্যটা এখানে আমি দিয়ে রেখেছি। তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখো খাতাতে। আর তার সাথে বলে রাখি এই পিডিএফটা আমি আমার পেড গ্রুপে চালু করে, আমি আমাদের পেড গ্রুপ যেটা রয়েছে সেখানে আমি এই পিডিএফটা তোমাদের দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কালেক্ট করে নিও। কোশ্চেন নাম্বার 6, মবলা রিবিলিয়ন অফ 1920 ব্রক আউট। 1921 সালে যে মবলা বিদ্রোহ হয়েছিল সেটি কোথায় হয়েছিল?
অপশান এ আসাম, অপশান বি কেরালা, অপশান সি পাঞ্জাব মানে অপশান ডি বেঙ্গল। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি কেরালা। কেরালা ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো এখানে এই যে মবলা বিদ্রোহ 1921 সালে কেরালার কোথায় হয়েছিল? মালাবার উপকূলে। খুব ইম্পর্টেন্ট, মালাবার উপকূলে এটা ছড়িয়ে পড়েছিল। এবং এখানকার উল্লেখযোগ্য নেতাগুলো যদি বলা হয় সেটা হচ্ছে দেখো আহমেদ হাজি, শেঠ কোয়া এবং আলী মুসলিয়ার। নেক্সট কোশ্চেন নাম্বার 7 দেখো বিহার প্রভিন্সিয়াল কিষাণ সভা। ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই কোশ্চেনটা বহুবার রিপিট হয়েছে টিআরই পরীক্ষা অর্থাৎ টিচার রিক্রুটমেন্ট এক্সামে। এটা বিহার প্রভিন্সিয়াল কিষাণ সভা কবে গড়ে ওঠে? অপশান এ 1929, অপশান বি 1930, 1931 না 1932। তোমরা কমেন্ট করে বলো এটা কোন সালে গড়ে উঠেছে। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে অপশান এ 1929। কে গড়ে তুলেছিলেন? স্বামী সহজানন্দ সরস্বতী। বহুবার আলোচনা করেছি। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 8 স্বদেশী মুভমেন্ট প্লেস ইন ইন্ডিয়া ডিউরিং। স্বদেশী মুভমেন্ট কখন ভারতে প্রচলন হয়েছিল? অপশান এ দেখো চম্পারণ সত্যাগ্রহ অফ গান্ধীজি। গান্ধীজি যখন চম্পারণ সত্যাগ্রহ করেছিল সেই সময়ে, নাকি অপশান বি দ্য অ্যান্টি বেঙ্গল পার্টিশন অ্যাগিটেশন অর্থাৎ বেঙ্গল যে পার্টিশন অর্থাৎ বঙ্গভঙ্গ যে বিরোধী, সেই বঙ্গভঙ্গ বিরোধিতা হিসেবে এটি চালু হয়েছিল। দ্য প্রোটেস্ট এগেনস্ট দ্য রাওলাট অ্যাক্ট অর্থাৎ রাওলাট আইনের প্রতিবাদ স্বরূপ, নাকি নন কোঅপারেশন মুভমেন্ট অর্থাৎ অসহযোগ আন্দোলনের সময়, নাকি নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি। আমরা প্রত্যেকে জানি বেঙ্গল পার্টিশনের বিরোধিতার পরে অর্থাৎ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পরেই কিন্তু স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল। স্বদেশী আন্দোলন কবে শুরু হয়েছিল? 1906। এবার বেঙ্গল পার্টিশন এটা কবে হয়েছিল? 1905 কবে ঘোষণা করা হয়েছিল? 16ই অক্টোবর। কে করেছিলেন? লর্ড কার্জন। কে করেছিলেন? লর্ড কার্জন। এই ইনফরমেশানগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করো। সলিউশন আমি অবশ্য দিয়ে দিয়েছি, দেখে নাও যে স্বদেশী মুভমেন্ট টুক প্লেস ইন ইন্ডিয়া ডিউরিং অ্যান্টি বেঙ্গল পার্টিশন অ্যাগিটেশনের সময়। নেক্সট দেখো এর সাথে বলা রয়েছে 1905 সালে লর্ড কার্জন এটি চালু করেছিলেন এবং এই স্বদেশী মুভমেন্টের মেন লিডার ছিলেন অরবিন্দ ঘোষ, বালগঙ্গাধর তিলক এবং অন্যান্যরা। কোশ্চেন নাম্বার 9 বাই হুইচ অ্যাক্ট বিহার বিকেম সেপারেট প্রভিন্স যে রাজ্যগুলো ছিল, প্রভিন্স রাজ্যগুলো থেকে বিহার সেপারেট হয়েছিল কোন সালে, মানে কোন আইন অনুসারে? অপশান এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট 1935, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট 1919, দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ 1909 না ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান এ 1935 সালের আইন অনুসারে প্রভিন্স থেকে বিহারকে বিচ্ছিন্ন করা হয়েছিল। এবং আমরা জানি বিহার, বাংলা, উড়িষ্যা এরা একসাথে একটা প্রভিন্স হিসেবে গড়ে উঠেছিল এবং উড়িষ্যাকে সেপারেট করা হয়েছিল 1936 সালে এবং 1935 সালের আইন অনুসারে বিহারকে আলাদা করা হয়েছিল। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 10 অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান পপুলেশন সেন্সাস 2011 2011 সালের জনগণনা অনুসারে ভারতের দ্য পার্সেন্টেজ অফ লিটারেসি অ্যামং মেল ফিমেল বোথ ইজ দ্য লোয়েস্ট ফর দ্য স্টেট। বলছে কোন স্টেটে মেল ফিমেল যখনই বলবে তখন তোমরা অবশ্যই টোটালটা দেখে নেবে। টোটাল যে লিটারেসির রেট কম অর্থাৎ শিক্ষার হার সবথেকে কম কোন রাজ্যে? প্রত্যেকেই জানো, এক্ষেত্রে অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বিহারে শিক্ষার হার সবথেকে কম। দেখো বিহারের শিক্ষার হার যদি দেখি 2011 সালের গণনা অনুসারে 63.82%, মাত্র 63.82% ছিল। এবং বিহার ইজ দ্য মোস্ট ডেন্সলি পপুলেটেড স্টেট ইন ইন্ডিয়া। ভারতের মধ্যে সবথেকে জনঘনত্বপূর্ণ রাজ্য যদি হয় সেটি হলো বিহার এবং শিক্ষার হার এখানে সবথেকে কম। আর কেরালায় সবথেকে শিক্ষার হার বেশি। শিক্ষার হার কত কেরালায়? 93.74%। ডাটাগুলো অবশ্যই তোমরা নোট ডাউন করো। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 11 দ্য অ্যাভারেজ সাইজ অফ ল্যান্ড হোল্ডিং ইন বিহার ইজ কম্প্যারিজন উইথ আদার স্টেট। অন্যান্য স্টেটের সাথে তুলনা করলে বিহারের যে ল্যান্ড হোল্ডিংয়ের ভিত্তিতে তার সাইজটা কী ধরনের হবে? অপশান এ লোয়েস্ট, অপশান বি সেকেন্ড লোয়েস্ট, অপশান সি হাইয়েস্ট না অপশান ডি
সেকেন্ড হাইয়েস্ট অ্যান্ড অপশান ই নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে বললে কি সেকেন্ড লোয়েস্ট হবে। সবচেয়ে সাইজে কম কোনটি? সেক্ষেত্রে সবথেকে কম হচ্ছে কেরালা, আর সেকেন্ড লোয়েস্টের মধ্যে অবস্থান করছে বিহার। এবং হাইয়েস্ট যে ল্যান্ড হোল্ডিং সাইজ হিসেবে হাইয়েস্ট স্থানে রয়েছে অরুণাচল প্রদেশ। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 12, লেটেস্ট পার ক্যাপিটা ইনকাম, মানে সম্প্রতি অর্থাৎ 2018 সালের ডাটা অনুসারে এটা বলছি, 2018 সালে পার ক্যাপিটা ইনকামের ভিত্তিতে কোন রাজ্যে সবথেকে কম পার ক্যাপিটা ইনকাম ছিল? অপশান এ বিহার, অপশান বি উত্তরপ্রদেশ, অপশান সি উড়িষ্যা অ্যান্ড অপশান ডি নালন্দা। অবভিয়াসলি অপশান বি এ হয়ে যাবে, অপশান এ বিহার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিহারের পার ক্যাপিটা ইনকাম সবথেকে কম এবং সবথেকে বেশি কোথায় ছিল? সবথেকে বেশি পার ক্যাপিটা ইনকাম ছিল গোয়া। গোয়া রাজ্যে সবথেকে পার ক্যাপিটা ইনকাম বেশি। Question number 13, the average yield of cotton is highest in India for the state of, অর্থাৎ ভারতের কোন রাজ্যে কটন উৎপাদনটা অর্থাৎ যেটাকে বলা হয় তুলা চাষের পরিমাণ সবথেকে বেশি হয় কোন রাজ্যে? অপশান এ ওয়েস্ট বেঙ্গল, অপশান বি বিহার, অপশান সি আসাম, অপশান ডি অন্ধ্রপ্রদেশ অ্যান্ড অপশান ই নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশান ডি অন্ধ্রপ্রদেশ। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 14, দ্য রোড লেন্থ পার লাখ অফ পপুলেশন ইন বিহার, বিহারের প্রতি লক্ষ পপুলেশনের ভিত্তিতে রোড লেন্থটা বা রোড ডেন্সিটিটা কীরকম? অপশান এ লোয়েস্ট, অপশান বি সেকেন্ড লোয়েস্ট অ্যান্ড অপশান সি হাইয়েস্ট অ্যান্ড অপশান ডি সেকেন্ড হাইয়েস্ট অ্যান্ড অপশান ই নান অফ দ্য অ্যাবভ। বুঝতে পারছো এই ধরনের কোশ্চেনগুলো অড কোশ্চেন এবং অপশানগুলোও দেখো অড প্রকৃতির, তাই এই ধরনের কোশ্চেনগুলো তোমরা যদি সলভ করতে চাও অবশ্যই তোমাদের প্রিভিয়াস ইয়ারগুলো করতে হবে। তাই বারবার বলছি প্রিভিয়াসগুলো তোমরা অবশ্যই ভালো করে করো, বিহার জিওগ্রাফি হিসেবে এটা আসতে পারে। এক্ষেত্রে রোড লেন্থ পার লাখ পপুলেশন ইন বিহার ইজ সেকেন্ড লোয়েস্ট, শেষের দিক থেকে দ্বিতীয় স্থান অধিকার করছে বিহারের সেকেন্ড লোয়েস্ট অ্যান্ড হাইয়েস্ট অবস্থান করছে অরুণাচল প্রদেশ। এবং জম্মু কাশ্মীর হ্যাজ দ্য লোয়েস্ট ডেন্সিটি রোড, রাস্তার ঘনত্ব হিসাবে সবথেকে কম রয়েছে জম্মু কাশ্মীরে, সবচেয়ে বেশি রয়েছে অরুণাচল প্রদেশে এবং সেকেন্ড লোয়েস্ট বিহারের পজিশন। কোশ্চেন নাম্বার 15, ডিউরিং 10,000 BC দ্য পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের জনসংখ্যা কত ছিল 10,000 BC-তে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ই। দেখো অপশান এতে রয়েছে 1 মিলিয়ন, 2 মিলিয়ন, অপশান বি 3 মিলিয়ন, অপশান সি 4 মিলিয়ন, অপশান ডি 5 মিলিয়ন। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে 1 মিলিয়ন। 1 মিলিয়ন, যেহেতু 1 মিলিয়ন কোনো অপশানে নেই তাই আমাদের অপশান ই বেছে নিতে হবে। অপশান ই ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে, অপশান ই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 1 মিলিয়ন হচ্ছে সেই সময়ের জনসংখ্যা ছিল। কোশ্চেন নাম্বার 16, কোকোস প্লেট, কোশ্চেন নাম্বার 16, কোকোস প্লেট লাই বিটুইন, কোকোস প্লেট অবস্থান করছে অপশান এ সেন্ট্রাল আমেরিকা অ্যান্ড প্যাসিফিক প্লেট, অপশান বি সাউথ আমেরিকা অ্যান্ড প্যাসিফিক প্লেট, অপশান সি রেড সি অ্যান্ড পার্সিয়ান গাল্ফ, অপশান ডি এশিয়াটিক প্লেট অ্যান্ড প্যাসিফিক প্লেট আর অপশান ই নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান এ সেন্ট্রাল আমেরিকা অ্যান্ড প্যাসিফিক প্লেটের মাঝে কোকোস প্লেটটা অবস্থান করছে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 17, রাস্ট বাউল অফ দ্য USA ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং রিজিয়ন, রাস্ট বাউল ইউএসের রাস্ট বাউল নামে পরিচিত কোন জায়গাটি? অপশান এ গ্রেট লেক রিজিয়ন, অপশান বি আলবামা রিজিয়ন, অপশান সি ক্যালিফোর্নিয়া রিজিয়ন, অপশান ডি পিটার্সবার্গ রিজিয়ন, অপশান ই নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি পিটার্সবার্গ রিজিয়ন। পিটার্সবার্গ রিজিয়নটা রাস্ট বাউল নামে পরিচিত। তার সাথে বলে রাখি পিটার্সবার্গ অঞ্চলটি স্টিল সিটি নামেও পরিচিত। এখানে অনেক প্রকারের ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, বিশেষ করে আয়রন ওর যে ইন্ডাস্ট্রি সেটা গড়ে ওঠার জন্য এখানে স্টিল সিটিও বলা হয় ইউএসের পিটার্সবার্গকে। কোশ্চেন নাম্বার 18, 18 নম্বর প্রশ্নটা দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নন অ্যাজ কফি পট অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের কফির পাত্র বলা হয় কোন অঞ্চলটাকে? অপশান এ সাও পাউলো, অপশান বি সান্টোস, অপশান সি রিও ডি জেনেরিও অ্যান্ড অপশান ডি বুয়েন্স এয়ার্স অ্যান্ড অপশান ই নান অফ দ্য
অ্যাবোভ। এক্ষেত্রে বলে রাখি কফির পাত্র আমরা প্রত্যেকে জানি ব্রাজিলকে বলে, ব্রাজিলকে কফির পাত্র বলা হয়, কিন্তু এখানে ব্রাজিল অপশান নেই, ব্রাজিল একটা স্থান রয়েছে, সেটি হয়ে যাচ্ছে স্যান্টোস। স্যান্টোস হচ্ছে ব্রাজিলের একটা পট, দেখো স্যান্টোস ইজ দ্য পট অফ ব্রাজিল, এটাই তোমার কফি পট অফ দ্য ওয়ার্ল্ড নামে পরিচিত। আর এই স্যান্টোস পটটা দ্য বিজিয়েস্ট পট অফ ল্যাটিন আমেরিকা, ল্যাটিন আমেরিকায় স্যান্টোস পটটা সবথেকে ব্যস্ততম বন্দর। Question number 90, which one of the following state is the highest percentage of area under forest? কোন রাজ্যে শতাংশের বিচারে সবচেয়ে বেশি পরিমাণে বনভূমি রয়েছে? অপশান এ হিমাচল প্রদেশ, অপশান বি আসাম, অপশান সি অন্ধ্রপ্রদেশ, অপশান ডি অরুণাচল প্রদেশ, আর অপশান ই নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ই নান অফ দ্য অ্যাবভ। নান অফ দ্য অ্যাবভ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারণ দেখো যদি আমরা লার্জেস্ট ফরেস্ট কভার এরিয়া দেখি সেক্ষেত্রে মধ্যপ্রদেশ হাইয়েস্ট হবে, তারপর সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে অরুণাচল প্রদেশ, থার্ড হাইয়েস্ট হচ্ছে ছত্তিশগড়। আর যদি পার্সেন্টেজের বিচারে দেখি পার্সেন্টেজ অফ ফরেস্ট কভার রেসপেক্ট টু দ্য টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া, সেক্ষেত্রে লাক্ষাদ্বীপে সবথেকে বেশি বনভূমি রয়েছে, তারপর মিজোরাম, তারপর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তাহলে এক্ষেত্রে অপশান অনুযায়ী কোনোটাই মিলছে না, তাই আমাদের অপশান ই বেছে নিতে হবে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 20, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সয়েল ইজ ডিপোজিট বাই রিভার অর্থাৎ নদীর দ্বারা সঞ্চিত হয় যে মৃত্তিকা সৃষ্টি হয় সেটি কি? রেড সয়েল, ব্ল্যাক সয়েল, অ্যালুভিয়াল সয়েল, ল্যাটেরাইট সয়েল, নান অফ দ্য অ্যাবভ। অবভিয়াসলি এটা অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, অ্যালুভিয়াল সয়েল অর্থাৎ পলিমৃত্তিকা। পলিমৃত্তিকা রিভার দ্বারা সঞ্চিত হয়, তাহলে এই ক্ষেত্রে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট দেখো তার সাথে এখানে একটা এক্সট্রা ইনফরমেশন বলে রাখি, ব্ল্যাক সয়েল ফরমেট হয় ওয়েদারিং অফ লাভা অ্যান্ড ফেমাস ফর কটন ইজ নন অ্যাজ কটন সয়েল। কটন সয়েল বলা হয় এই ব্ল্যাক সয়েলটাকে, যেটি আবহবিকারের ফলে, লাভার আবহবিকারের ফলে বা অগ্নুদ্গমের ফলে কিন্তু এটা সঞ্চিত হয়ে এই মৃত্তিকা সৃষ্টি হয়েছে। এর সাথে যেটা বলা হয়েছে রেড সয়েল ডিকম্পোজিশনের ফলে সৃষ্টি হয় গ্রানাইট, নিস এবং ডোলেরাইট শিলা থেকে। নেক্সট কোশ্চেন নাম্বার 21টা তোমরা খেয়াল করো, হোয়াট ইজ দ্য শেয়ার হাইড্রো ইলেকট্রিক পাওয়ার ইন দ্য টোটাল ইলেকট্রিসিটি প্রডিউসড ইন ইন্ডিয়া? অর্থাৎ এখানে বলছে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার অর্থাৎ জলবিদ্যুৎ যে শক্তি, জলবিদ্যুৎ শক্তিটা টোটাল ইলেকট্রিক শক্তির বিচারে কতটা অংশ শেয়ার করে? অপশান এ 10%, অপশান বি 12%, অপশান সি 20%, অপশান ডি 22%। এক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে 22%। 22% শক্তি ভারতে আসে, সেটা হচ্ছে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার থেকে। কোশ্চেন নাম্বার 22, হুইচ সেন্সাস এরিয়া ইজ কল্ড ডেমোগ্রাফিক ডিভাইড? ডেমোগ্রাফিক ডিভাইড বলা হয় কোন সেন্সাসটাকে পপুলেশন স্টাডি অফ ইন্ডিয়ার ক্ষেত্রে? অপশান এ 1911, 1921, 1931, 1941, নাকি অপশান ই নান অফ দ্য অ্যাবভ। এখানে ডেমোগ্রাফিক ডিভাইড বলা হচ্ছে 1921 সালকে। কত? 1921 সাল। দেখো সলিউশনটা যদি দেখি, দ্য ইয়ার অফ 1920 নন ডেমোগ্রাফিক ডিভাইড in India before 1921 the population was not stable। অর্থাৎ 1921 সালে আগে পপুলেশন স্টেবল ছিল না। আফটার 1921 we can see the continuous increasing the population, মানে 1921 সালে পরবর্তী থেকে আমরা জনসংখ্যা বৃদ্ধির যে প্রভাবটা সেটা আমরা দেখতে পাই এবং বৃদ্ধি হতে থাকে। 23, কোশ্চেন নাম্বার 23, লার্জেস্ট নাম্বার অফ কটন মিল ইন তামিলনাড়ু আর ফাউন্ড? তামিলনাড়ুতে সবথেকে বেশি পরিমাণে সবথেকে বড় আকারের যে কটন মিলটা রয়েছে সেটি কোথায় রয়েছে? অপশান এ সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে, অপশান এ চেন্নাই, অপশান বি কোয়েম্বাটুর, অপশান সি মাদুরাই, অপশান ডি সালেম, আর অপশান ই নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি কোয়েম্বাটুর। আর আমরা সেই কারণে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলি, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার অফ সাউথ, ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়ার ম্যানচেস্টার আমরা কোয়েম্বাটুরকেই বলি। এবং তোমরা আমাকে কমেন্ট করে জানাও
নর্থ ইন্ডিয়ার ম্যানচেস্টার আমরা কাকে বলি? নর্থ ইন্ডিয়ার ম্যানচেস্টার আমরা কাকে বলবো? তোমরা অবশ্যই কমেন্টে জানাও। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 24, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেট ইজ লিডিং প্রডিউসার অফ রাবার ইন ইন্ডিয়া? অর্থাৎ রাবার উৎপাদনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে কোন রাজ্যটি? অপশান এ তামিলনাড়ু, অপশান বি কেরালা, অপশান সি কর্ণাটক, অপশান ডি অন্ধ্রপ্রদেশ অ্যান্ড অপশান ই নান অফ দ্য অ্যাভব। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে অপশান ই কেরালা। কেরালা ইজ দ্য লিডিং প্রডিউসার অফ রাবার ইন ইন্ডিয়া। অলমোস্ট 90% রবার প্রডিউসড ইন কেরালা অ্যালোন। মানে ভারতে যতটা রবার উৎপাদন হয় তার 90% রবার কেরালাতেই উৎপাদন হয়। তাহলে মোস্ট হাইলি রিজিয়ন অফ কেরালা গ্রোয়িং রবার। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 25, দ্য ন্যাশনাল ওয়াটারওয়ে 1 অর্থাৎ NW1 কানেক্ট করেছে কোন দুটি স্থানের মধ্যে? কট্টাপুরম টু কল্লাম, অপশান বি সাদিয়া টু ধুবড়ি, অপশান সি হলদিয়া টু এলাহাবাদ অ্যান্ড অপশান ডি হলদিয়া টু কলকাতা। এক্ষেত্রে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে হলদিয়া টু এলাহাবাদের সাথে যুক্ত করেছে NW1। দেখো এটা হচ্ছে সবথেকে লংগেস্ট ওয়াটারওয়ে ইন ইন্ডিয়া। এটা গঙ্গা ভাগীরথী এবং হুগলি নদীর ওপর দিয়ে এটা তৈরি হয়েছে। ইট ইজ দ্য লংগেস্ট ওয়াটারওয়ে ইন ইন্ডিয়া, যেটা তৈরি হচ্ছে 1620 কিলোমিটার এবং এটা টু কানেক্টেড সাদিয়া মানে ন্যাশনাল ওয়াটারওয়ে 2 অর্থাৎ NW2 কানেক্ট করেছে সাদিয়া টু ডুবরি। আর 3 নম্বর ওয়াটারওয়ে অর্থাৎ NW3 কানেক্ট করেছে কল্লাম টু কাচিগোড অর্থাৎ কেরালার কাচিগোড বন্দর আর ন্যাশনাল ওয়াটারওয়ে। এই ছিল আজকের টোটাল গুরুত্বপূর্ণ 25টি প্রশ্নের উত্তর আমি তোমাদের সামনে আলোচনা করে দিলাম। এটা 2018 সালের সেট। এর বাকি যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমরা নেক্সট সেটে আমরা অবশ্যই আলোচনা করে দেবো। সমস্ত প্রিভিয়াস সেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও আর তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।